বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আশা করি সবাই তোমরা ভালো আছো। তো দেখো, আজকে আবারও আমি তোমাদের সামনে উপস্থিত হলাম ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাস নিয়ে। তো দেখো, ইতিপূর্বে যে ক্লাসগুলো হয়েছে তোমাদের বীজগণিতের ওপর ক্লাস হয়েছে, আজকেও যে ক্লাসটা হবে সেটাও বীজগণিতের ওপর। আজকের ক্লাসটা তোমরা দেখতে পাচ্ছ পঞ্চম অধ্যায় সরল সমীকরণ। তো সরল সমীকরণ করার আগে আমরা একটু কিছু বেসিক্যাল আলোচনা করব যে আসলে গণিতের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কিন্তু বিষয় হচ্ছে সমীকরণ আর কি। তো তোমাদের ষষ্ঠ শ্রেণীতে সরল সমীকরণ সম্পর্কে বলা আছে, তাই আমি সরল সমীকরণ সম্পর্কে আজকে বলবো। তো দেখো, সমীকরণ কি, আমরা সরল সমীকরণ কাকে বলে, এই বিষয়গুলো জানবো। তো তার আগে বলি যে এই সরল সমীকরণ সাধারণত আমরা কোনো রাশি বা কোনো চলকের মান বের করার জন্য ব্যবহার করি না, কারণ আসলে আমরা অনেক বড় বড় সমীকরণকে সমাধান করে, অর্থাৎ তোমরা হায়ার স্টাডি যখন যাবা তখন আমরা এই সমীকরণের মাধ্যমে আমরা সমাধান করি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করো যে এই সরল সমীকরণ জানতে হলে আমাকে কিছু কিছু বিষয় জানতে হবে। সেই বিষয়গুলোর মধ্যে দেখো আমি এখানে লিখে রাখছি, মানে এটার প্রত্যেকটাই তোমরা জানো। চলক, প্রক্রিয়া চিহ্ন বা সমান চিহ্ন, এই জিনিসগুলো জানো। চলক, অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক করে, মানে চলক বলে, তোমরা আগের অধ্যায়ে এটা পড়েছো। তারপরে প্রক্রিয়া চিহ্ন কয়টি? প্রক্রিয়া চিহ্ন হচ্ছে 4টি, যোগ বিয়োগ গুণ ভাগ। আর সমান চিহ্ন তো জানো। তো দেখো, আমি এখানে একটা সমীকরণ লিখলাম, সরল সমীকরণ x + 3 = 5। তাহলে এখানে লেখা আছে সরল সমীকরণ। তাহলে আগে আমাকে জানতে হবে যে সমীকরণটা কি। দেখো, সমীকরণ কাকে বলে আমরা আগে সমীকরণ জানবো। সমীকরণ কি জিনিস? সমীকরণ কি বা সমীকরণ কাকে বলে, ঠিক আছে? তাহলে সমীকরণ হচ্ছে অজানা বা অজ্ঞাত রাশি বা চলক রাশি বা চলকের প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। সুপ্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, সমীকরণ কাকে বলে। তোমাদের বইয়ে এটা আছে, অজানা বা অজ্ঞাত রাশি বা চলকের প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে সরল সমীকরণ বলে। দেখো, আমার এই সংজ্ঞার মধ্যে তোমরা দেখো চলক কথাটা আছে, এই জন্য আমি আগে একটু লিখে রাখছি। দেখো, চলকের প্রক্রিয়া চিহ্ন আছে, তারপরে সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। তাহলে একটু তোমরা এই কথাটা মিলে নাও। দেখো, আমি এখানে একটা লিখে রাখছি, এইটা একটা কিন্তু সরল সমীকরণ। এই সমীকরণটা হচ্ছে একটা সরল সমীকরণ। কেন? এই সংজ্ঞার সাথে এবং আমরা যে কথাটা লিখে রাখছি চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন, এর সাথে দেখো মিল আছে। দেখো, আমি যদি এখানে বলি এখানে চলক কি, তো তোমরা জানো চলক হচ্ছে অজ্ঞাত বা অক্ষর প্রতীক বা অজানা বা অক্ষর প্রতীককে আমরা চলক বলি, ঠিক আছে? তাহলে এখানে অক্ষর প্রতীকটা কি? অজ্ঞাত বা অক্ষর প্রতীককে আমরা চলক বলি। তাহলে এখানে অক্ষর প্রতীকটা হচ্ছে এক্স। তাহলে এখানে সুপ্রিয় শিক্ষার্থী দেখো, এই এক্সটা হচ্ছে চলক, রাইট? তাহলে চলকের জিনিসটা আমরা বুঝে গেলাম। চলকের প্রক্রিয়া চিহ্ন, এই প্রক্রিয়া চিহ্ন কি? দেখো, যোগ বিয়োগ গুণ ভাগ, এই 4টিকে আমরা প্রক্রিয়া চিহ্ন বলছি। তাহলে এই যোগটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন, এখানে বিয়োগও থাকতে পারে, অনেক সময় গুণ আকারে থাকতে পারে, ঠিক আছে? আর এই যে এই চিহ্নটা হচ্ছে সমান। তাহলে আমরা দেখো চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন। তাহলে আমরা বলেছি অজানা বা অজ্ঞাত রাশি বা চলকের প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে আমরা বলছি সমীকরণ, ঠিক আছে? তাহলে আমরা সমীকরণের সংজ্ঞা ক্লিয়ার। তাহলে এরকম সমীকরণ তোমরা অনেকগুলো লিখতে পারবা। এরপর এখানে বলা হচ্ছে সরল সমীকরণ কাকে বলে, ঠিক আছে? এরপর আমরা লিখব সরল সমীকরণ। আমাদের আজকে কিন্তু আসলে সরল সমীকরণ সম্পর্কেই পড়া। দেখো, সরল সমীকরণ কাকে বলে। তাহলে অজ্ঞাত রাশির বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে আমরা সরল সমীকরণ বলি। অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট
সমীকরণকে আমরা সরল সমীকরণ বলবো। অজ্ঞাত রাশির, অজ্ঞাত বা অজানা রাশির একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। সুপ্রিয় শিক্ষা দেখো, অজ্ঞাত রাশি বা একঘাত, এই একঘাত জিনিসটা, ঘাত কি দেখো, এখানে ঘাত শব্দটা আছে, তারপর আবার ঘাত শব্দটা সম্পর্কে তোমরা পরিচিত হয়েছো, ঠিক আছে। যেমন এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4x, এখানে দেখো এক্স এর উপরে যেটা আছে এগুলো একটা করে ঘাত। এই যে এখানে এক্স স্কোয়ার মানে এক্স এর ঘাত 2, এখানে এক্স এর ঘাত কত 3, এখানে ঘাত বা পাওয়ার 4, আর এখানে কিছু নাই মানে এখানে এক্স এর ঘাত কি আছে 1 আছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, তাহলে এক্স স্কোয়ার, এখানে এক্স এর ঘাত 2, এখানে এক্স এর ঘাত কত 3, এখানে এক্স এর ঘাত কত 4, এখানে এক্স এর ঘাত কত 1। আমাদের সংজ্ঞায় বলা আছে অজ্ঞাত রাশি মানে অজানা রাশিটার একঘাত। তাহলে এদের মধ্যে একঘাত কোনটা? এইটা একঘাত রাশি বিশিষ্ট সমীকরণকে, তাহলে আমরা এইটাকে একটা সমীকরণ, বাট এটা একটা সরল সমীকরণ। এইরকম তুমি যে কোনো সরল সমীকরণ লিখতে পারো, যেমন x - 5 = 3, এটাও একটা সরল সমীকরণ। বা লিখতে পারবো y - 2 = 2y + -5, এটাও একটা সরল সমীকরণ, ঠিক আছে। y যেটা থাকতে পারে 3z - 5 = 4, এটাও একটা সরল সমীকরণ। দেখো প্রত্যেকটা অজ্ঞাত রাশি বা চলক, এখানে x এর ঘাত কত 1, এখানে y এর ঘাত কত 1, দেখো ওই পাশেও y আছে, y এর ঘাত 1, দুই পাশেই থাকতে পারে। এখানে z এর ঘাত কত 1, তাহলে এইগুলোকে আমরা বলছি সরল সমীকরণ। তাই সংজ্ঞায় বলা আছে অজ্ঞাত রাশির একঘাত বিশিষ্ট সমীকরণকে আমরা কি বলছি? সরল সমীকরণ। অর্থাৎ যে সমীকরণে এক্স ওয়াই জেড এই চলকগুলো থাকবে, এর ঘাত যদি 1 হয় তাহলে সেগুলোকে আমরা বলি লিনিয়ার বা সরলরৈখিক বলা হয়। যখন তোমরা ওপর ক্লাসে যাবে লিনিয়ার সমীকরণ, সেটা 2টা সমীকরণের সমাধান, এক্স ওয়াই জেড এর মান বের করা, বা 3টা সমীকরণ থাকতো, সেটা পরে। তোমাদের এখানে একটা চলক বিশিষ্ট, তোমরা ক্লাস 6-এ একটা চলক হয় এক্স বা ওয়াই বা জেড, এখানে একটা চলকের মান বের করবে, কিন্তু অবশ্যই যে সমীকরণটা থাকবে সেটা একঘাত বিশিষ্ট সমীকরণ, ঠিক আছে। তাহলে আমরা সরল সমীকরণ এবং সমীকরণ সম্পর্কে তোমরা জানলা। এবার দেখো তোমাদের মনে একটু খটকা বা প্রশ্ন থাকতে পারে, স্যার এই অধ্যায় শেষে আমরা আসলে কি কি জিনিসগুলো জানতে পারবো? আসলে এই অধ্যায় শেষে আমরা সমীকরণ কি তা ব্যাখ্যা করতে পারবো। সমীকরণ কি তা এটা আমরা জানলাম বা ব্যাখ্যা করতে পারছি। সরল সমীকরণ কি তা আমরা ব্যাখ্যা করতে পারবো এবং তার সমাধান করতে পারবো। এছাড়াও এই অধ্যায়ে আমরা বাস্তব সমস্যা ভিত্তিক সমীকরণ গঠন করে তার সমাধান করতে পারবো। তাহলে আমি কয়টা কাজের কথা বললাম? মোটামুটি 3টা কাজ। তাহলে আমরা সরল সমীকরণ কি তা ব্যাখ্যা করতে পারবো, এটা একটা মানে আমরা শিক্ষার্থীরা বা আমরা যেটা শিখতে পারবো। তো শিক্ষার্থীরা যেটা শিখতে পারবে, 1 নাম্বার হচ্ছে সরল সমীকরণ কি তা ব্যাখ্যা করতে পারবে। 2 নাম্বার হচ্ছে সমীকরণ কি তা ব্যাখ্যা করতে পারবে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সরল সমীকরণ কি তা ব্যাখ্যা করতে পারবে এবং তার সমাধান করতে পারবে। 3 নাম্বার হচ্ছে বাস্তব সমস্যা ভিত্তিক সমীকরণ গঠন করতে পারবা এবং সেগুলোকে আমরা সমাধান করতে পারবো, ঠিক আছে। তাহলে এই অধ্যায় শেষে আমরা এই জিনিসগুলা শিখতে পারবো। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখো এগুলোকে কাজে লাগে আমরা কিভাবে একটা সরল সমীকরণের বা সমীকরণের সমাধান করা যায়। তাহলে তোমরা যে বুঝলা সরল সমীকরণ, এখন দেখো এই সরল সমীকরণের আমরা সমাধান কি সেইটা আমরা জানবো। তাহলে সমীকরণের সমাধান, সমীকরণের সমাধান, তাহলে সমীকরণের সমাধানটা কি? এই সমীকরণের যে অজ্ঞাত রাশি বা চলকের মান নির্ণয়, অর্থাৎ কোনো সরল সমীকরণের অজ্ঞাত বা অজানা রাশির মান নির্ণয় করাকে আমরা বলছি সমীকরণটার সমাধান। তাহলে কোনো সরল সমীকরণের অজানা রাশির মান নির্ণয় করাকে সমীকরণটির কি বলে? সমাধান বলে।
তাহলে কোনো সরল সমীকরণের অজানা রাশির মান নির্ণয় করাকে আমরা বলছি কি সমীকরণটির সমাধান। আর চলকের যে মানটা, চলকের মানটিকে, আচ্ছা এখান থেকে কার মান বের, যে চলকটা থাকবে সেই চলকের মানটাকে বলা হয় সমীকরণটার মূল, বা অনেক সময় বীজও বলা যায়, মূল বা বুঝ। তাহলে আমরা কি বলতে পারি, চলকের মানটিকে বলা হয় সমীকরণটির মূল, বা তোমাদের বই মূল লেখা আছে মূল বা বীজ, যেটাকে আমরা সমাধান বলছি। তাহলে কোনো সরল সমীকরণের অজানা রাশির মান নির্ণয় করার প্রক্রিয়াকে আমরা সমীকরণটির সমাধান বলি, বা নির্ণয় করাকে আমরা সমীকরণটির সমাধান বলে, চলকের মানটিকে বলা হয় সমীকরণটির মূল বা বীজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং অনেক সময় এমসিকিউ বলা হয় যে চলকের মানটিকে কি বলা হয়, চলকের মানটিকে বলা হয় মূল বা বীজ। তো দেখো, যে কোনো একটা সরল সমীকরণ আমরা জানলাম, এই সরল সমীকরণের দুইটা পক্ষ থাকে। দেখো এখানে একটু খেয়াল করে, যে সমান চিহ্ন বিশিষ্ট, আমরা বলেছি অজানা রাশি বা অজ্ঞাত রাশি বা চলকের প্রক্রিয়া চিহ্ন বা সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে আমরা কি বলি, গাণিতিক বাক্যকে আমরা বললাম সমীকরণ। তাহলে এই সমীকরণটা দেখো দুইটা পক্ষ আছে। আমরা যদি চিন্তা করি, এইটা দেখো, এটা হচ্ছে বাম পক্ষ, রাইট। আর এই যে ইকুয়াল সমান চিহ্ন সম্বলিত, তাহলে এই পাশে হয় শূন্য থাকবে, নাহলে যে কোনো সংখ্যা থাকবে না, বা চলকও থাকতে পারে। এইটাকে বলা হচ্ছে বাম পক্ষ, ডান পক্ষ। তাহলে এই যে আমরা বলছি চলকের মানটিকে বলা হয় সমীকরণটির মূল। এখন দেখো মূল বা বীজ, এই মূল বা বীজ দ্বারা দেখো এটার বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে। যখন সেই মূল দ্বারা কোনো একটা সরল সমীকরণকে বাম পক্ষে এবং ডান পক্ষ আমরা দুই পক্ষ সমান দেখাবো, তখন সেই সমীকরণে সেইটাকে বলা হচ্ছে শুদ্ধি পরীক্ষা বা শুদ্ধ পরীক্ষা। ঠিক আছে, তাহলে শুদ্ধি পরীক্ষা কি, যে মূলটা পাবো বা যে বীজটা পাবো, এই বীজটা এই সরল সমীকরণের বাম পক্ষে এবং ডান পক্ষে বসালে যদি দুই পক্ষ সমান হয়, তাহলে সেটাকে আমরা বলছি শুদ্ধি পরীক্ষা। অনেক সময় তোমাদের শুদ্ধি পরীক্ষাও কাজে লাগবে। তো আমি যে কথাগুলো বললাম সুপ্রিয় শিক্ষার্থী, এগুলো আমরা এখন অঙ্কের মাধ্যমে দেখাবো। ঠিক আছে, তোমাদের সরল সমীকরণের যে সমীকরণের সমাধান, এই বিষয়গুলো তোমাদের ক্লাস 6-এর বইতে আলোচনা আছে, তোমরা একটু প্রয়োজনে বইটাও পড়তে পারো। ঠিক আছে, এখন তোমাদের আমি কিছু সমাধান করাবো, কিছু শুদ্ধি পরীক্ষা দেখাবো। ঠিক আছে, এখন চলে আসি আমরা অঙ্ক করব কিভাবে সরল সমীকরণের সমাধান করা যায়। তো এই সরল সমীকরণের সমাধান করার জন্য কিছু স্বতঃসিদ্ধ নিয়ম আছে, গণিতের কিছু স্বতঃসিদ্ধ কথা আছে। যেমন আমি একটু এটা যদি সূত্র আকারে বুঝাই, তাহলে যেমন দেখো এ বি সি, এখানে কি লেখা আছে, এই তিনটা যদি কোনো বাস্তব সংখ্যা হয়, অর্থাৎ এ মানে 1, বি মানে 2, সি মানে 3, বা চলকও এখানে ব্যবহৃত হতে পারে, তাহলে এ বি এর মান ধনাত্মক অথবা ঋণাত্মক যাই হোক, এ বি সি এর মান ধনাত্মক অথবা ঋণাত্মক যেটাই হোক, আমি যদি এ সমান সমান বি এইটা যদি হয়, তাহলে দেখো এ সমান সমান, তার মানে এ আর বি এখানে সমান। তাহলে ব্যাপারটা খেয়াল করো, এই সমান জিনিসের দুই পাশে যদি সি যোগ করি, এ প্লাস সি আর এখানে বি প্লাস সি, তখন আমরা লিখবো উভয় পক্ষে সি যোগ করে। এটা গণিতের একটা স্বতঃসিদ্ধ নিয়ম, কারণ এ সমান সমান যদি বি হয়, দুই পাশে যদি সি যোগ করা হয়, তাহলে সমীকরণের মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ যা থাকবে সেটাই থাকবে, মানে যা হবে সেটাই এখান যোগ করার ফলেও বের হবে। তাহলে এইটাকে বলা হয় উভয় পক্ষে সি যোগ করে, উভয় পক্ষে সি কি করে যোগ করে। সুপ্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, এ সমান সমান বি হয়, আর এ বি কি বললাম, এ বি সি ধনাত্মক অথবা ঋণাত্মক যে কোনো কিছু হতে পারে। সেই ক্ষেত্রে এ সমান যদি বি হয়, তাহলে এর উভয় পক্ষে আমরা সি যোগ করলে এটা যা তাই থাকবে। ঠিক আছে, এটা একটা গণিতের সমাধানের স্বতঃসিদ্ধ নিয়ম। এইটা একটা গেল। 2 নম্বর যদি হতে পারে এরকম, এ সমান সমান বি, ঠিক আছে, এ সমান সমান বি যদি হয়, এর উভয় পক্ষ থেকে আমরা এ মাইনাস সি ইকুয়াল টু বি মাইনাস সি, উভয় পক্ষ থেকে আমরা সি বিয়োগ করতে পারি। ঠিক আছে, তাহলেও এক থাকবে। তাহলে এটা আমরা যখন করবো, এরকম কোনো কাজ করলে আমরা লিখবো উভয় পক্ষ থেকে সি বিয়োগ করে, সি মানে যে কোনো সংখ্যা হতে পারে। 3 নম্বর আমরা বলতে পারি এ সমান সমান যদি বি হয়, তাহলে এসি ইকুয়াল টু বিসি, অর্থাৎ এটার উভয় পক্ষে কি করলাম, সি গুণ করে। ঠিক আছে, উভয় পক্ষে আমরা একই জিনিস দ্বারা গুণ করলে সমীকরণে, সরল সমীকরণে দুই পক্ষে কি থাকে, সেম থাকবে। ঠিক আছে, তারপর চলে আসে এটা উভয় পক্ষে সি বিয়োগ করে, এগুলো আমরা লিখতে পারবো যখন অঙ্ক করব। এই 3 নম্বর। 4 নম্বর দেখো, এ সমান সমান বি যদি হয়, তাহলে এ বাই সি আর বি বাই সি
উভয় পক্ষে যদি আমরা সি দ্বারা ভাগ করি তাহলেও মান 1 থাকবে। তবে এখানে একটা জিনিস মনে রাখবা, এই সি দ্বারা ভাগ করে সি নট ইকুয়াল টু 0, সি যেন 0 না হয়, কারণ 0 দিয়ে কোনো সংখ্যা ভাগ করতে পারবো না, কারণ 0 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করা হয় সেটা অসংজ্ঞায়িত বা অনির্ণয়, তোমরা উপরের ক্লাসে গেলে এটা জানতে পারবা। তো আপাতত এখানে যদি আমরা সূত্রটা লিখি যে এ সমান সমান বি হয়, উভয় পক্ষে যদি আমরা সি দ্বারা ভাগ করি তো সি যে কোনো সংখ্যা হতে পারে, তবে সি নট ইকুয়াল টু 0, সি যেন 0 ব্যতীত তুমি যে কোনো সংখ্যা দ্বারা একটা সমীকরণে উভয় পক্ষে ভাগ করা হয় তাহলে কোনো মানের পরিবর্তন হবে না। এই জিনিসগুলোকে আমরা বলছি স্বতঃসিদ্ধ নিয়ম সরল সমীকরণের সমাধানের জন্য। এই জিনিসটা আমাদের অঙ্ক করার সময় কাজে লাগবে, ঠিক আছে। তোমাদের বইয়ে কত পৃষ্ঠা যেন দেওয়া আছে, তোমাদের বইয়ে মোটামুটি 96 পৃষ্ঠা যদি দেখো তাহলে এই কথাগুলো বলা আছে। তো এখন আমরা সরল সমীকরণের কিছু সমাধান করব। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ে বের করতে পারো, তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 104 পৃষ্ঠা দেখো, নিচের সমীকরণগুলো সমাধান করো। 104 পৃষ্ঠা নাম্বার 104 তোমরা দেখতে পারো, নিচের সমীকরণগুলো সমাধান করো। এখানে 12 থেকে 23 পর্যন্ত মোট অঙ্ক আছে। দেখো আমি একটা দেখাই, এখানে 12 নাম্বার x + 4 = 13। তাহলে এই সমীকরণের সমাধান করো মানে কার মান নির্ণয় করতে হবে? x এর মান নির্ণয় করব। তাহলে দেখো x এর মান যদি নির্ণয় করা হয় তাহলে বা আমরা x + 4, ঠিক আছে, -4 = 13 - 4। আমরা কি বললাম? উভয় পক্ষ, এখানে দুইটা পক্ষ, আমি আগেই বলেছি এটা বাম পক্ষ আর এটা ডান পক্ষ, ঠিক আছে। সরল সমীকরণে কয়টা পক্ষ আছে? দুইটা পক্ষ, একটা বাম পক্ষ আর একটা যে ডান পক্ষ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমি কি করলাম, উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করি। তাহলে উভয় পক্ষ হতে বা থেকে 4 কি করা হয়েছে? বিয়োগ করি। তাহলে সাইড নোট হিসেবে এটা লিখে দিলাম। 4 বিয়োগ করার ফলে দেখো এখানে +4 আর -4, তাহলে এটা কেটে যাবে। তাহলে কি থাকবে? শুধু x থাকবে। আর এখানে 13 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে হবে 9। তাহলে অতএব আমরা লিখতে পারবো x = 9। অতএব সমীকরণটির সমাধান বা মূল বা বীজ, অতএব সমীকরণটির মূল x = 9, এটাই হচ্ছে আমাদের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী দেখো এগুলো তোমাদের বিষয়, কারণ আমি তোমাদের ক্লাস 5, 6 সব ক্লাসেই বলি একই অঙ্ক বিভিন্ন নিয়মে করা যায়, যুক্তিসঙ্গত যে কোনো নিয়মই গ্রহণযোগ্য। তুমি যদি মনে করো স্যার আমি এভাবে না করে আমি এভাবে করবো, 12 নম্বর অঙ্ক আবার দেখাচ্ছি, দেখো x + 4 = 13। বা এখানে দেখো আমরা পক্ষান্তর করা, ঠিক আছে, পক্ষান্তর করা বা প্রতিস্থাপন আমরা করতেছি এরকম। x দেখো x = 13 - 4। তাহলে আমরা এটা কি করলাম? দেখো এই 4টাই এই পাশে ছিল, ওই পাশে গেলে কি হয়ে গেল? মাইনাস। তাহলে তোমরা জানো যে সরল সমীকরণে দেখো, সরল সমীকরণ x + 3 = 5, এই সমীকরণে দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ, মনে রাখবা বাম পক্ষ থেকে যখন ডান পক্ষে যাবে সে কোনো সংখ্যা, তাহলে সেই ক্ষেত্রে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। একইভাবে ডান পক্ষ থেকে যখন বাম পক্ষে আসবে তখন প্লাস থাকলে মাইনাস অথবা মাইনাস থাকলে প্লাস। তো দেখো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এখানে x + 4 আছে, এইটা = 13, মানে এটারই আমি আবার সমাধান দেখাচ্ছি। তাহলে এখানে যেটা কাজটা করলাম, এখানে তোমাকে লিখতে হবে পক্ষান্তর করি। এটা আমরা কি করলাম? পক্ষান্তর করে এটা মিশিয়ে দিই, কারণ এটা তো তোমাদের তোলা হয়ে গেছে বা তোমরা বুঝতে পেরেছো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী আমরা পক্ষান্তর করলাম, করার পর অতএব x = কত হলো? 9। তাহলে আমাদের আর লিখতে হলো না, উভয় পক্ষে 4 বিয়োগ করে, এটাও আমরা করলাম, ঠিক আছে। তো দেখো এই যে আমরা পক্ষান্তর করলাম, করার পর x এর মান 9, তার মানের কোনো যে নিয়মেই করা হচ্ছে, একই অঙ্ক বিভিন্ন নিয়মে করা যাক, যুক্তিসঙ্গত যে কোনো নিয়মে গ্রহণযোগ্য, তার মানে তোমার যুক্তি ঠিক আছে, তার মানে এটা পক্ষান্তর করা হলো। তাহলে নির্ণয়ের সমাধান x বা নির্ণয় মূল 9। প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারলা, এভাবে তোমাদের কাছে যে নিয়মটা ভালো মনে হবে সেটাই করবা, কোনো সমস্যা নাই, তবে ভুল করা যাবে না, ঠিক আছে। তো এটা একটা অঙ্ক ছিল, আমি একটু ডিফারেন্ট দেখাই। যেমন এখানে একটা অঙ্ক দেখো 19 নম্বর, এখানে আছে 4x - 5 = 11, রাইট। তাহলে আমরা কি করব? তোমরা যদি মনে করো পক্ষান্তর করে নিয়ম করবা তাহলে খুব সহজ হয়ে যাচ্ছে। দেখো 4x = 11 + 5, তাহলে 5টা আমরা কি করছি? ওই পাশে পার করে দিয়েছি, এটাকে বলা হচ্ছে পক্ষান্তর করা। অথবা তোমরা কি করতে পারো? উভয় পক্ষে এই 5টাকে আউট করার জন্য উভয় পক্ষে
5 যোগ করে, তোমাদের বই এটাই লেখা আছে উভয় পক্ষে 5 যোগ করে পক্ষান্তর করা 9, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, পক্ষান্তর করলাম, ঠিক আছে। তাহলে পক্ষান্তর যদি করা হয় তাহলে এখানে কি হলো, এই 5টা মানে 5টা মাইনাস ছিল, ওই পাশে গিয়ে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। তাহলে বা 4x ইকুয়াল টু এখানে কত হলো, 16। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমাকে কার মান বের করতে হবে, x এর। আমি কি বলেছি, সমীকরণের উভয় পক্ষে c দ্বারা ভাগ করা ছিলাম, তার মানের পরিবর্তন হবে না। তার মানে আমরা উভয় পক্ষে x এর মান বের করার জন্য আমরা উভয় পক্ষে কি দ্বারা ভাগ করব, উভয় পক্ষে 4 দ্বারা ভাগ করতে, তাহলে 16/4। তাহলে এখানে কি লিখবা, উভয় পক্ষে 4 দ্বারা কি করে ভাগ করে, ঠিক আছে। তাহলে 4 দ্বারা ভাগ করলে দেখো এই 4 4 কেটে গেল, x ইকুয়াল টু 4 4 16। তাহলে নির্ণয়ের সমাধান বা নির্ণয় মূল অতএব নির্ণয় মূল বা বীজ x ইকুয়াল টু 4, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, হয়ে গেল। এটা আমরা কি করলাম, পক্ষান্তর করে। আর আরেকটা কি বললাম, যদি আমরা উভয় পক্ষে একই জিনিস যোগ করি, ঠিক আছে, তাহলে যোগ করলে আমাদের কি হবে, এই জিনিসটাই যদি তোমরা এভাবে না করে তোমরা যদি এভাবেও করতে পারো, আমি বারবার বলছি যে 19 নম্বর অঙ্ক 4x - 5 ইকুয়াল টু 11, আমরা কি করব, উভয় পক্ষে 5 যোগ করব, কারণ এই 5 - 5টাকে আমরা যদি বাদ দিতে চাই তাহলে +5 নিতে হবে। তাহলে 4x - 5 + 5 ইকুয়াল টু হবে 11 + 5। তাহলে আমরা কি করলাম, দেখো এই 5টা উভয় পক্ষে আমরা কি করলাম, যোগ করলাম। তাহলে আমরা লিখব উভয় পক্ষে 5 কি করে যোগ করে, রাইট। তাহলে দেখো 5 যদি উভয় পক্ষে যোগ করা হয় তাহলে আমাদের বাম পক্ষের এই -5 আর +5 কি ঢিসমিস মানে নাই। তাহলে 4x ইকুয়াল টু কত হলো, 16। একইভাবে আমরা এখন x এর মান বের করার জন্য বা অজ্ঞাত রাশি বা চলকটার মান বের করার জন্য আমরা উভয় পক্ষে কি করব, 4 দ্বারা ভাগ করব। তাহলে 4x/4 ইকুয়াল টু 16। তাহলে এখানে কি লিখবা, উভয় পক্ষে 16/4। তাহলে আমরা কি লিখব, উভয় পক্ষে 4 দ্বারা ভাগ করে। তাহলে উভয় পক্ষে 4 দ্বারা ভাগ করে, রাইট। তাহলে অতএব x ইকুয়াল টু 4 4 16 4, ঠিক আছে। তাহলে আমরা কি লিখব, অতএব নির্ণয় মূল বা তোমরা বীজও লিখতে পারো, বীজ ইকুয়াল টু x ইকুয়াল টু 4। সুপ্রিয় শিক্ষার্থী দেখো তোমরা সরল সমীকরণের সমাধান তোমরা বুঝে গেছো, ঠিক আছে। তাহলে এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী আমরা একটু ভিন্ন রকমের করব। এখানেই আছে তোমাদের 21 নম্বর অঙ্কটা, তোমরা দেখো 21 নম্বর, তোমাদের 21 নম্বর অঙ্ক আছে 7x - 2 ইকুয়াল টু কি আছে, x + 16। তাহলে দেখো এখানেও কিন্তু এক চলক বিশিষ্টে কিন্তু দুই পক্ষই আছে, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ, ঠিক আছে। তাহলে এই বাম পক্ষ আছে এবং ডান পক্ষ আছে। এই জিনিসটা দেখো, আমরা যদি এই জিনিসটা যদি বলে, এটাই উদ্দীপক আকারে থাকে, বলা হলো যে এই সরল সমীকরণটির সমাধান করো এবং শুদ্ধি পরীক্ষা করো, ঠিক আছে। তাহলে আমরা শুদ্ধি পরীক্ষা কী জিনিস সেটাও তোমাদেরকে আলোচনা করেছি, কিন্তু আমরা এখন অঙ্কের মাধ্যমে দেখাবো। শুদ্ধি পরীক্ষা হচ্ছে এই সমীকরণ থেকে এক্সের যে মানটা বের হবে, সেই মানটা যদি এই সমীকরণের বাম পক্ষে এবং ডান পক্ষে বসানোর ফলে বাম পক্ষ আর ডান পক্ষের মানটা যদি সমান হয়, তাহলে আমরা বুঝবো সমীকরণটি এক্সের ওই মানের জন্য শুদ্ধ হয়েছে, দ্যাট মিন সমীকরণটির সমাধান সঠিক হয়েছে, ঠিক আছে। তাহলে এখন আগে এই সমীকরণটার আমরা সরল সমাধান করব। তাহলে সরল যদি সমাধান করতে চাই তাহলে আমরা দেখো, আমরা পক্ষান্তরের ব্যাপারটা কি বলেছি, পক্ষান্তরের ব্যাপারটা বলেছি যে বাম পাশের চলক বা সংখ্যা যদি ডান পক্ষে চলে যায় তাহলে সেক্ষেত্রে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, আর ডান পাশেরটা যদি বাম পক্ষে চলে আসে বা বাম পাশে চলে আসে তাহলে সেই ক্ষেত্রে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে দেখো আমরা এখানে 7x আছে আর এখানে x আছে, দেখতে পাচ্ছ না, দেখো এখানে 7x আর এখানে কত আছে x। তাহলে আমরা এই 7xটা বড়, তাই এটাকে আমরা এই পাশে ঠিক রাখবো, রাইট। এবার দেখো ডান পক্ষে আমাদের কি আছে, ডান পক্ষে আছে x। তাহলে এক্সটা এখানে প্লাস আছে না মাইনাস আছে বলো তো, অবশ্যই তোমরা বলবা এক্সটা প্লাস আছে। তাহলে এই পাশে আসলে এক্সটা হয়ে যাবে মাইনাস, ওকে। ইকুয়াল, আমরা ইকুয়াল দিয়ে দিলাম। দেখো এই পাশে কি আছে 16, তাহলে 16টা পজিটিভ আছে না নেগেটিভ, তাহলে অবশ্যই তোমরা বলবা স্যার পজিটিভ আছে, তাহলে 16। এবার দেখো এই পাশে -2 মানে 2টা কি আছে, মাইনাস আছে, তাহলে এই পক্ষে গেলে তাহলে +2 হয়ে গেল, রাইট। তাহলে আমরা কি করলাম,
এই যে বাম পাশেরগুলো ডান পাশে বা ডান পাশেরগুলো বাম পাকে মানে যদি আসে, তাহলে সেটাকে আমরা বলছি পক্ষান্তর করে। কি করে আমরা করলাম? পক্ষান্তর করে, রাইট? ওকে, তাহলে এবার দেখো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো 7x থেকে যদি x বাদ দেওয়া হয় তাহলে কত হবে? 6x, রাইট? 7x থেকে যদি xটাকে বাদ দেয় তাহলে আমরা কি পাবো? 6x ইকুয়াল টু আমরা কি পাবো? দেখো 18। তাহলে এবার কার মান বের করতে হবে? x এর মান। এই x এর মান বের করার জন্য আমরা কি করব? x এর মান বের করার জন্য দেখো এখানে 6 আছে, তাহলে উভয় পক্ষে আমরা কি করব? 6 দ্বারা ভাগ করব। তাহলে আমরা এখন এটা সাইডেও লিখতে পারো, 6x/6 ইকুয়াল টু 18/6। তাহলে আমরা লিখব উভয় পক্ষে 6 দ্বারা কি করে? ভাগ করে। সাইড নোট লিখবা, ঠিক আছে? 6 দ্বারা ভাগ করে। তাহলে দেখো তো এই 6 আর 6 কি কেটে যাবে, তাহলে থাকবে কি? অতএব x 18কে 6 দিয়ে ভাগ করলে কি হবে? 3। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় সমাধান। সমাধান বা বলেছি কি মূল বা কি বলেছি বীজ, যেটা লেখো যে কোনো একটা লিখবা, ঠিক আছে? নির্ণয়ের সমাধান বা মূল বা বীজ x ইকুয়াল টু কত? 3। তো দেখো এটাই তোমাদের অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি বললাম প্রথমে অঙ্কটা যদি বলা হয় সমীকরণটির সমাধান করো এবং শুদ্ধি পরীক্ষা করো, তাহলে এবার শুদ্ধি পরীক্ষাটা কি? ঠিক আছে, শুদ্ধি পরীক্ষাটা দেখো, এই সমীকরণের x এর যে মানটা পেলা, ঠিক আছে, x এর এই মানটা এই সমীকরণের আমরা কয়টা বলেছি? একটা সরল সমীকরণের দুইটা পক্ষ থাকে, ঠিক আছে? এটা একটা পক্ষ, এইটা একটা, অর্থাৎ বাম পক্ষ, এটাকে বলা হচ্ছে কি? বাম পক্ষ। দেখো তোমাদের আজকের ক্লাসে প্রথমেই বলা হয়েছে, আর এটাকে বলা হচ্ছে ডান পক্ষ, রাইট? তাহলে এখন দেখো আমরা x এর যে মানটা পেলাম, এই মানটা যদি এই সমীকরণের বাম পক্ষে এবং ডান পক্ষে দুই জায়গায় বসাবো এবং দেখবা দুই পাশে আমরা সমান পাবো, অর্থাৎ x এর মান বাম পক্ষে বসালে যে এই রাশিটার মান যেটা হবে ডান পক্ষে বসালো একই হবে, তাহলে আমরা বুঝবো যে সমীকরণটি সঠিক আছে, মাত্র সমাধানটা সঠিক আছে। তাহলে একটু দেখো, আমরা যদি এইটার বাম পক্ষে বসাই, বাম পক্ষ, তাহলে বাম পক্ষ আমাদের কি আছে? এখন আমরা কি করবো? শুদ্ধি পরীক্ষা, ঠিক আছে? তাহলে বাম পক্ষ সমান সমান আমাদের কি আছে? বাম পক্ষ আছে 7x - 2, বা বাম পক্ষ সমান দিবা, কোনো সমস্যা নাই। তাহলে এখন দেখো x এর মানটা আমরা কত পেয়েছি? x ইকুয়াল টু 3। তাহলে 7 × 3 - 2, অর্থাৎ যেহেতু আমাদের x এর মান কত পাওয়া হয়েছে? x, যেহেতু x ইকুয়াল টু 3, তাহলে এখন দেখো 3 × 7 = 21 বিয়োগ কত হচ্ছে? 21 বিয়োগ হচ্ছে 2, তাহলে কত আসবে? 19, রাইট? তাহলে এটা কি হলো? বাম পক্ষ। একইভাবে দেখো আমাদের ডান পক্ষ কি আছে? ডান পক্ষ, ডান পক্ষ সমান সমান কি? x + 16। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী দেখো x এর মানটা কত? একই মান, x এর মান 3, তাহলে 3 + 16, দ্যাট মিনস কত হলো? 19। তাহলে আমরা বলতে পারবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে x এর যে মান 3, x ইকুয়াল টু 3, তাহলে আমরা বলতে পারবো সমীকরণটির, অতএব সমীকরণটির সমাধান কি হয়েছে? শুদ্ধ হয়েছে বা সঠিক হয়েছে। শুদ্ধ বা সঠিক হয়েছে, সঠিক হয়েছে। এটাই হচ্ছে তোমাদের যে আমরা প্রথমে যেটা আলোচনা করলাম যে একটা সমীকরণের শুদ্ধি পরীক্ষা কি, তাহলে এটাই হচ্ছে শুদ্ধি পরীক্ষা, অর্থাৎ x এর যে মানটা পাবো সেই মানটা সমীকরণে যদি উভয় পক্ষে বসানো হয়, তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ যদি সমান আসে, তাহলে সেটাকেই বলা হচ্ছে সমীকরণটার সমাধান, ঠিক আছে? বা ওই মানের জন্য যেহেতু সমীকরণটা সিদ্ধ করেছে, তাহলে আমরা যখন সিদ্ধ করবে তখন সেটাকে বলবো সমীকরণটার শুদ্ধ হয়েছে, মানে সমাধান ওই মানের জন্য শুদ্ধ হয়েছে, ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থী, আর একটা প্রবলেম আজকে তোমাদের করাবো। আমরা বলেছিলাম আজকে যে এই অধ্যায় শেষে আমরা কি শিখতে পারবো? আমরা বলেছিলাম যে বাস্তব ভিত্তিক সমস্যা গঠন করে সেইটা আমরা কি করতে পারো? সমাধান করতে পারবো। যেমন দেখো, আমি যদি বলি আজকে যে কোনো একটা সংখ্যা তোমার কাছে মনে করো, তুমি মনে মনে একটা ধরো, ঠিক আছে? তুমি মনে মনে একটা সংখ্যা ধরেছো, আমি বললাম কোনো একটা সংখ্যা থেকে, বা তুমি যে সংখ্যাটা ধরেছো ওই সংখ্যা থেকে 5 বিয়োগ করবা, ঠিক আছে? মনে মনে বললাম যে কোনো একটা সংখ্যা থেকে 5 বিয়োগ করলে ওই সংখ্যাকে 5 দ্বারা গুণ করলে সেইটা সমান সমান 20 হলো। অর্থাৎ তুমি যে সংখ্যাটা মনে মনে ধরলা সেই সংখ্যা থেকে 5 বিয়োগ করো, বিয়োগ করে সেটাকে আবার 5 দ্বারা গুণ করো, বিয়োগ করার পর 5 দ্বারা গুণ করার পর তুমি যা পেয়েছো সেটা মনে মনে করো 20। তাহলে তুমি কোন সংখ্যাটা ধরেছিলে? এটাই হচ্ছে আমরা কোনো বাস্তব ভিত্তিক সমস্যা
সংখ্যাকে আমরা সমীকরণ আকারে গঠন করব তার সমাধান। তাহলে আমার প্রশ্নটা ছিল এরকম, কোনো একটা সংখ্যা থেকে কোনো একটি সংখ্যা থেকে কি বলা হলো 5, এখানে তো আর 5 বলা যান, 5 বিয়োগ করে বিয়োগফলের সাথে সাথে 5 গুণ করলে তা কত হবে 20 হবে। অর্থাৎ কোনো সংখ্যা বা কোন সংখ্যা কোনো একটি সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের সাথে 5 গুণ করলে তা কত হবে 20 হবে। তো আমি তোমার মনে করলাম যে ধরি তুমি যে সংখ্যাটা মনে মনে ধরেছো সেটা একটা এক্স বা ক, কিন্তু আমরা সাধারণত পাটিগণিতে ক ধরি, তোমরা এখানে এক্স ওয়াই জেড ধরবে, ঠিক আছে। ধরি সংখ্যাটি সমান সমান এক্স, অর্থাৎ তুমি যে সংখ্যাটা মনে মনে ভেবেছিলা সেটা এক্স। এবার দেখো বলছে কোনো একটি সংখ্যা থেকে 5 বিয়োগ করো, তাহলে তোমার সংখ্যাটা থেকে আমরা কি করলাম 5 বিয়োগ করব, বিয়োগ করার ফলে বিয়োগফলের সাথে আবার 5 গুণ করবা। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে বা সত্য মতে লিখবা, তুমি যে সংখ্যাটা ধরেছো তার থেকে 5 বিয়োগ করো, এক্স বিয়োগ 5, এবং সেই বিয়োগফলের সাথে তোমার এক্স বিয়োগ 5, তোমার বিয়োগফলটা হলো কি এক্স বিয়োগ 5, তার সাথে কি করবা গুণ করবা 5। তাহলে 5 বিয়োগফলের সাথে 5 গুণ করলে দেখো 5 গুণ করলে সমান সমান কত হবে 20, তাহলে সমান সমান 20। এটাই হচ্ছে দেখো একটা সমীকরণের আমরা বাস্তব ভিত্তিক আমরা সমস্যা গঠন করলাম, এটা গঠন করা হলো। এখন এটাকে আমরা যদি সমাধান করি তাহলে সেই ক্ষেত্রে সমাধানটা হয়ে গেল। তাহলে এখন দেখো আমরা কি করব, x মাইনাস 5 তোমরা যদি 5 দিয়ে গুণ করে দাও তাহলে কি হবে 5x মাইনাস 25 ইকুয়াল টু কত হবে 20, রাইট। তো এখন দেখো এরকম তোমাদের আজকে সরল সমীকরণে তোমরা সমাধান করলা, কারণ এখন আমরা কি করব পক্ষান্তর করব। তাহলে 5x ইকুয়াল টু 20 প্লাস 25, তাহলে আমাদের কত হবে 5x ইকুয়াল টু 45। তাহলে আমরা এখানে কি লিখব পক্ষান্তর করে, রাইট। এইবার দেখো আমরা কি করব, উভয় পক্ষকে আমরা কি দ্বারা ভাগ করব 5 দ্বারা, তাহলে বা 5x বাই 5 ইকুয়াল টু 45/5, আমরা এখানে লিখব উভয় পক্ষে 5 দ্বারা ভাগ করি। তাহলে দেখো এই 5 নাই, তাহলে অতএব x ইকুয়াল টু 9। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, তুমি মনে মনে যে সংখ্যাটা ধরেছিলা সেই সংখ্যাটা হচ্ছে x, তার মানে দেখো x, আর x মানে কত পাওয়া গেছে, x মানে আমরা পেয়েছি 9। তার মানে দেখো 9 থেকে যদি তুমি যে সংখ্যাটা সেই সংখ্যা থেকে যদি আমরা 5 বিয়োগ করি, তাহলে 9 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে 4, তার সাথে আবার কি গুণ করব 5 গুণ করব, দেখো 4 আর 5 20, তার মানে তোমার অ্যান্সার সঠিক হয়েছে। অর্থাৎ তোমার সংখ্যাটি অর্থাৎ নির্ণয় আমরা লিখব নির্ণয় সংখ্যাটি 5, এটাই হচ্ছে অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থী, যেহেতু আমাদের অনলাইন ক্লাস, কারণ এই ক্লাসগুলো খুব লেন্দি করা যায় না, মোটামুটি আমাদের অল্প সময়ের মধ্যে শেষ করতে হয়। আজকের ক্লাস তোমাদের এই পর্যন্ত, শুধু একটা তোমাদের বাড়ির কাজ হোমওয়ার্ক, তোমাদের অনুশীলনী 5-এর তোমরা সৃজনশীল যে 2টা অঙ্ক আছে তোমরা করবা, সেটা হচ্ছে 34 নাম্বার এবং 35 নাম্বার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।